সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের গণিতের দশম অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করব। দশম অধ্যায় অনুশীলনী 10.3। এই অধ্যায়টি নিয়ে গত ক্লাসে আমি কিছু মৌলিক আলোচনা করেছি। সেখানে বৃত্ত সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি, বেলন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, বৃত্ত এবং বেলনের জন্য যে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। তো আশা করি তোমাদের মনে আছে। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের অনুশীলনীতে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সেই এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা বইটি খোলো, আসো আমরা এক এক করে আজকের যে প্রশ্নগুলো আছে এমসিকিউ, সেই প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করি। তো তোমরা দেখো, তোমাদের 1 নম্বর যে সমস্যাটি আছে সেই সমস্যাটি হচ্ছে একটি বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। কোনো সমতলে, তাহলে আমাদের উদ্দীপক হচ্ছে কোনো সমতল। তাহলে সমতলে অঙ্কটি করার জন্য, সমস্যাটির সমাধান করার জন্য আমাদের সমতল সম্পর্কে জানতে হবে। সমতল হচ্ছে এমন একটি তল যে তলের উপরে আমরা দুটি বিন্দু নিব, বিন্দু নিয়ে বিন্দু দুটিকে যোগ করব। যোগ করলে যে সরলরেখা পাওয়া যায়, সেই সরলরেখার প্রতিটা বিন্দু যদি সবসময় বা সম্পূর্ণভাবে ওই তলটির উপর অবস্থিত থাকে তখন তাকে আমরা বলবো সমতল। আর যদি অবস্থিত না থাকে তখন তাকে আমরা সমতল বলতে পারবো না, সেটি হয়ে যাবে বক্রতল। তাহলে আমাদের বলা হয়েছে সমতল। তাহলে সমতলে অবস্থিত কি বলেছে? সমতলে অবস্থিত 1 নম্বর অপশন বলেছে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। দুইটি বিন্দু আমরা নিলাম, এই দুইটা বিন্দু নিয়ে দেখো তো আমরা বৃত্ত আঁকতে পারি কিনা। একটি বৃত্ত আমরা আঁকলাম, এই দুটি বিন্দু হচ্ছে বৃত্তের ব্যাস হিসাবে কাজ করো, ব্যাসের দুই প্রান্ত বিন্দু। আবার যদি আমরা একটু বড় করে আঁকি তাহলে এটি হচ্ছে একটা বৃত্ত, এই দুটি বিন্দু দিয়ে যায়। তাহলে আবার দেখো এইভাবে আমরা একটা বৃত্ত আঁকতে পারি। তাহলে আমরা দেখলাম যে সমতল অবস্থিত দুটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য বৃত্ত আঁকতে পারি। তাহলে আমাদের 1 নম্বর যে অপশনটি দেওয়া আছে সেটি সঠিক। 2 নম্বর অপশনটি দেখো, সমরেখ নয় এমন 3টি বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত আঁকা যায়। সমরেখ নয়, সমরেখ নয় মানে হচ্ছে একই রেখায় অবস্থিত না। সমরেখ মানে হচ্ছে একই রেখায় অবস্থিত, আর সমরেখ না মানে হচ্ছে একই রেখায় অবস্থিত না। আমরা যদি একটি বৃত্তের কথা চিন্তা করি তাহলে দেখো এই তিনটি বিন্দু হচ্ছে একই রেখায় অবস্থিত না। এই বিন্দুটি হচ্ছে এই রেখায় অবস্থিত, এই বিন্দুটি হচ্ছে এই রেখায় অবস্থিত, এবং এই বিন্দুটি এই রেখায় অবস্থিত। 3টি ভিন্ন রেখায় অবস্থিত 3টি বিন্দু, এবং এই 3টি বিন্দু দিয়ে আমরা কেবলমাত্র একটি বৃত্তই আঁকতে পারবো, এর বেশি বৃত্ত আঁকা সম্ভব না। তাহলে আমাদের 2 নম্বর অপশনটিও সঠিক। 3 নম্বর অপশনে বলা আছে একটি সরল রেখা কোনো বৃত্তকে 2টির বেশি বিন্দুতে ছেদ করতে পারে। এটি আমরা একটি উপপাদ্যের অনুসিদ্ধান্ত থেকে দেখেছি। একটি বৃত্তকে একটি সরল রেখা সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে? দেখো, এই যদি একটি বৃত্ত হয়, এটি একটি সরল রেখা। একটি সরল রেখা একটি বৃত্তকে যদি ছেদ করে তাহলে সে সর্বোচ্চ 2টি বিন্দুতে ছেদ করতে পারবে, 2-এর বেশি বিন্দুতে ছেদ করতে পারবে না। কিন্তু আমাদের অপশনে বলা আছে একটি সরল রেখা কোনো বৃত্তকে 2টির বেশি বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে আমাদের এই অপশনটি ভুল। তাহলে আমরা সঠিক উত্তর পেলাম কি? 1 এবং 2। 1 এবং 2 কোথায় আছে? আমাদের কতে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 ও 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা 2 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করি। 2 নম্বরটিও একটি বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। এখানে বলা আছে 2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, তাহলে আমাদের উদ্দীপক হচ্ছে 2r ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধকে যদি r বলি তাহলে সে r এর মানটা দেওয়া আছে আমাদের 2r। পরিধি, তাহলে ব্যাসার্ধ যদি r হয় তাহলে আমরা পরিধি সূত্র জানি। বৃত্তের পরিধি ইকুয়াল হচ্ছে 2πr। r এর মান আমরা কত বসাবো? 2r। তাহলে কত আসতেছে আমাদের? 4πr। আমাদের 1 নম্বর বলা হচ্ছে পরিধি হচ্ছে 4πr, আমরা হিসাব করে পেলাম 4πr। তাহলে আমাদের 1 নম্বর অপশনটি সঠিক। 2 নম্বর অপশনে বলেছে ব্যাস 4r একক। আমরা ব্যাস জানি, ব্যাসকে d দ্বারা প্রকাশ করা হয়। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ।
তাহলে আর এর মান আমাদের দেওয়া আছে আর ইকুয়াল টু হচ্ছে 2r, সেক্ষেত্রে আমরা পেলাম কত 4r। আমাদের অপশনও দেওয়া আছে ব্যাস 4r এবং আমরা হিসাব করে পেলাম 4r, তার আমাদের দ্বিতীয় অপশনটিও সঠিক। 3 নম্বর অপশনে আমাদেরকে বলেছে, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর। 3 নম্বর অপশনে বলেছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা বের করি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, আর এর মান কত 2r, তাহলে আমরা পেলাম কত 4 পাই আর স্কোয়ার, কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে 2 পাই আর স্কোয়ার, আমরা হিসাব করে পেলাম 4 পাই আর স্কোয়ার, তাহলে আমাদের 3 নম্বর অপশনটি ভুল। তো আমাদের সঠিক কোনটি 1 এবং 2, 1 এবং 2 কোথায় আছে আমাদের কতে আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক 1 এবং 2। এবার আসো 3 নম্বর সমস্যাটি। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যে জায়ের দূরত্ব কত সেন্টিমিটার? এটি করার জন্য আমাদেরকে চিত্র আঁকতে হবে। একটি বৃত্ত 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এবং একটি জায়ের দৈর্ঘ্য দেওয়া আছে, সেটি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে হচ্ছে এটি কেন্দ্র হচ্ছে ও আর জাটা ধরে নিই আমরা এবি। তাহলে এবি জায়ের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার আর কেন্দ্র হচ্ছে ও এবং ও এর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে তার বলা হয়েছে ব্যাসার্ধ কত, জায়ের দূরত্ব কত। তাহলে দূরত্ব বের করার জন্য আমাদেরকে অবশ্যই লম্ব টানতে হবে, কারণ আমরা জানি কোনো একটা বিন্দু থেকে কোনো রেখার উপর দূরত্ব বলতে সেটিকে লম্ব দূরত্বকেই বোঝায়। তাহলে ও থেকে আমরা এবির উপর একটা লম্ব টানলাম ও এ, তাহলে এই দূরত্বটাই আমাদের বের করতে হবে। এখানে দেখো লম্ব টানাতে এটি হচ্ছে সমকোণ, তার মানে ও এ বি ত্রিভুজ ও এ বি সমকোণী। সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। দেখো আমাদের বের করা লাগবে ও ই, তাইলে আমরা লিখতে পারি ও স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের ও এ স্কোয়ার, বা ও স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের ও স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ও এর মান দেওয়া আছে 3 আর এটা আমরা কীভাবে বের করবো, আমাদের দেওয়া আছে এ বির দৈর্ঘ্য দেওয়া আছে, আর আমরা উপপাদ্য জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু ও থেকে আমরা এ বির উপর লম্ব এঁকেছে, তাহলে ই বিন্দুতে এ বি জাটা সমদ্বিখণ্ডিত হয়, আর সমদ্বিখণ্ডিত হলে এটা দৈর্ঘ্য অবশ্যই 3 সেন্টিমিটার হবে। তাহলে এই হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম, কেন্দ্র থেকে জায়ের দূরত্ব 0 সেন্টিমিটার। তাহলে এই অপশনটি কোথায় আছে আমাদের ঘতে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঘ। এবার আসো 4 নম্বর সমস্যাটি। একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। একক ব্যাসার্ধ, তার মানে আমাদের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে 1 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে আমরা পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান হচ্ছে আমাদের 1, তাহলে আমরা লিখতে পারি এত বর্গ একক, তার মানে হচ্ছে আমাদের পাই বর্গ একক। এই অপশনটি কোথায় আছে আমাদের গতে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ। তো তোমরা একটু খেয়াল রাখবে, অনেক সময় দেখা যায় যে পাই, যেহেতু তার সাথে কোনো সংখ্যা নেই, শুধুমাত্র পাই আছে, সেক্ষেত্রে অপশনের দিকে তোমরা খেয়াল রাখবে, যদি কখনো একক দেয় আবার পাই বর্গ একক দেয়, তাহলে কোনটা হবে, যেহেতু ক্ষেত্রফল তাহলে অবশ্যই সেটি কী হবে, বর্গ একক হবে, একক হবে না বর্গ একক হবে, এই জিনিসটা খেয়াল রাখবে। 5 নম্বর সমস্যাটি দেখো। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো বৃত্তের পরিধি 23 সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ কত? বৃত্তের পরিধি দেওয়া আছে 23 সেন্টিমিটার, পরিধি ইকুয়াল টু 23 সেন্টিমিটার। তাইলে ব্যাসার্ধ যদি হয়, ব্যাসার্ধকে যদি আমরা 8 ধরি, তাহলে পরিধির জানি কত 2 পাই আর, আর পরিধির মান দেওয়া আছে আমাদের 23, সেখান থেকে আমরা আর এর মান কত বের করতে পারি, 23 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416। এটা যদি আমরা ক্যালকুলেটারে বের করি তাহলে কত আসবে, 3.6
660555131 এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি আমরা বের করি তাহলে কত আসবে 3.66। তাহলে এটি কোথায় আছে আমাদের দেখো, এই অপশনটি আছে হচ্ছে আমাদের খতে 3.66 সেন্টিমিটার প্রায়। তাহলে আমাদের 5-এর উত্তর হবে খ। এবার আসো আমরা 6 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। 6 নম্বর সমস্যাটি হচ্ছে 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এককেন্দ্রিক দুটি বৃত্তের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত সেন্টিমিটার। আমি একটু চিত্র এঁকে তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দুটি এককেন্দ্রিক বৃত্ত, দুটি বৃত্তের কেন্দ্র এক, এটি হচ্ছে 3 সেন্টিমিটার, এটি হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। তাহলে বলেছে এককেন্দ্রিক বৃত্তের পরিধিদ্বয়ের মাঝের অংশ, তাহলে হচ্ছে আমাদের পরিধিদ্বয়ের মাঝের অংশ হচ্ছে এটি। এই অংশের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলা হয়েছে, যে অংশটাকে আমরা শেড করলাম সেটি। তাহলে এই অংশের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব? 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তার থেকে যদি আমরা 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলেই দেখো আমাদের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দেখো আমরা এটা করি। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার। আর আমরা সেটাকে 3 সেন্টিমিটার যেটা, সেটাকে একটাকে আমরা r1 ধরি, আরেকটাকে r2 ধরি। তাহলে ধরে নিলাম r1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার এবং r2 হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল দ্বয়ের পার্থক্য কত হবে? পাই r1 স্কোয়ার মাইনাস পাই r2 স্কোয়ার। পাই দুটা থেকে আমরা কমন নিতে পারি, r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। তাহলে পাই r1 এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু কত হবে? পাই ইন্টু 9 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 5 পাই। তাহলে আমরা পেলাম কত? পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল 5 পাই। এই অপশনটি আছে আমাদের কোথায়? ঘতে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 6 ঘ। এবার আসো 7 নম্বর সমস্যাটি। কোনো গাড়ির চাকার ব্যাস 38 সেন্টিমিটার হলে 2 বার ঘুরে চাকাটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? তো আমরা জানি একটি চাকা যখন একবার ঘুরে তখন সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। একটা চাকা যখন একবার ঘুরে তখন সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে 2 বার ঘুরলে কত হবে? পরিধির দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে। আর যেহেতু চাকাটি বৃত্তাকার, তাহলে চাকার পরিধি যদি আমরা বের করতে পারি এবং পরিধিকে যদি আমরা দ্বিগুণ করি, তবেই সে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা বের করতে পারবো। এখানে দেখো চাকার কি দেয়া আছে? ব্যাস দেয়া আছে। ব্যাস ইকুয়াল টু হচ্ছে 38 সেন্টিমিটার। তোমরা ব্যাস রেখে দিতে পারো অথবা ব্যাসার্ধ বেরও করতে পারো, দুইভাবেই সঠিক হবে। ব্যাসার্ধ হবে কত? তার অর্ধেক, তাহলে 19 সেন্টিমিটার। তাহলে চাকার পরিধি কত হবে? পরিধি ইকুয়াল টু হচ্ছে আমরা জানি 2 ইন্টু পাই ইন্টু আর। আর এর মান কত আমাদের? 19। তাহলে কত হবে? 38 পাই। তাহলে এটা হচ্ছে আমাদের চাকার পরিধি। এখন দেখো, হ্যাঁ 38 পাই। এখন তার চাকার পরিধির দ্বিগুণ বের করি। পরিধির দ্বিগুণ, তাহলে এটা কত হবে? 38 পাই ইন্টু 2, তাহলে কত হচ্ছে আমাদের? 76 পাই। পায়ের মানটা যদি আমরা বসাই তাহলে আমাদের কত আসবে? 119 দশমিক সামথিং। সেই মানটা আমি একটু বের করে দেখাচ্ছি তোমাদেরকে কত আসে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সেটা বের করতে পারি। সেই মানটি হচ্ছে আমাদের 119.3808 এত সেন্টিমিটার প্রায়। না সরি, এটা হচ্ছে আমাদের এটির মান 119.3808। এটা হচ্ছে আমাদের পরিধি, আর পরিধির দ্বিগুণ হচ্ছে তাকে আমরা 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে কত হবে? 2 দ্বারা গুণ করলে হবে 238.38
76 এত সেন্টিমিটার প্রায়। তাহলে দেখো এই অপশনটি আমাদের কোথায় আছে? এটা হচ্ছে আমাদের ঘ। তাহলে আমাদের 7-এর উত্তর হবে ঘ। এবার আসো 8, 9, 10। এই 8, 9, 10 সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে একটু উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকটা আমি একটু আঁকি। এটা একটি চিত্র। এখানে দুটি জায়ের কথা বলা আছে। একটি হচ্ছে এবি জা, আরেকটি হচ্ছে আমাদের সিডি জা। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবি, ও থেকে এবি এর দূরত্ব হচ্ছে ওই এবং ও থেকে সিডি এর দূরত্ব হচ্ছে ওএফ। আর আমাদের এই দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। দ্যাট মিনস বিই ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের প্রশ্ন দেখো কি বলেছে। 8 নাম্বার প্রশ্ন বলেছে ওই ইকুয়াল টু ওএফ হলে, ওই ইকুয়াল টু যদি ওএফ হয় তাহলে সিডি কত সেন্টিমিটার? সিডি কত সেন্টিমিটার? তাহলে দেখো ওই ইকুয়াল টু ওএফ, কেন্দ্র থেকে ওই হচ্ছে এবি এর দূরত্ব আর কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব হচ্ছে ওএফ এবং দূরত্ব দুটি সমান। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। তাহলে যেহেতু কেন্দ্র থেকে এই যা দুটি দূরত্ব সমান, তাহলে আমরা বলতে পারি যা দুটির দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা বলতে পারি এবি ইকুয়াল টু সিডি। এখন আমরা এবির দৈর্ঘ্যটা বের করতে পারবো, কারণ আমাদের এখানে হিন্টস দেওয়া আছে। এবি কীভাবে বের করব? ও থেকে দেখো এবির উপর লম্ব দূরত্ব হচ্ছে ওই। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ই বিন্দুতে এবি জাটি সমদ্বিখণ্ডিত হবে। আর যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে এই এবং বিই আমরা সমান লিখতে পারি। এই সমান আমরা বিই লিখতে পারি। তাহলে এবিকে আমরা কি লিখতে পারি? বিইর দ্বিগুণ লিখতে পারি, 2 ইন্টু বিই লিখতে পারি। আর বিইর মান আমাদের দেওয়া আছে 2 ইন্টু 4। তাহলে হচ্ছে আমরা পেলাম কত? 8। এই মানটা আমরা এখানে বসাই। এবির জায়গায় আমরা 8 বসালাম সিডি। তাহলে সিডি দৈর্ঘ্য আমরা কত পেলাম? 8 সেন্টিমিটার। দেখো তো এই অপশানটি কোথায় আছে? এই অপশানটি হচ্ছে আমাদের ঘ। তাহলে আমাদের 8-এর উত্তর হবে ঘ। এবার আসো আমরা 9 নাম্বার সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। 9 নাম্বার সমস্যাটি হচ্ছে এবি ইকুয়াল টু সিডি এবং ওই ইকুয়াল টু 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? আমাদের বলে দিয়েছে এবি ইকুয়াল টু সিডি এবং ওই ইকুয়াল টু 3 সেন্টিমিটার। ওই ইকুয়াল টু 3 সেন্টিমিটার। ওই কোনটি? এই যে এই দৈর্ঘ্যটি হচ্ছে 3 সেন্টিমিটার আর এবি ইকুয়াল টু সিডি। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ বের করার জন্য আমাদের কেন্দ্র এবং পরিধির দূরত্ব যোগ করা লাগবে। পরিধির একটি বিন্দু হচ্ছে বি, তাহলে ও এবং বি যোগ করি। ও বি হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এখন দেখো ও থেকে আমরা এ বির উপরে লম্ব টেকেছি ও এ, তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণ, যেহেতু লম্ব। আর সমকোণ হলে এই ত্রিভুজটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ হবে। আর এই সমকোণী ত্রিভুজে ব্যাসার্ধ হচ্ছে অতিভুজের সমান। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করতে পারি। ও বি স্কোয়ার ইকুয়াল টু ও ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। তাহলে ও এর মান কত দেওয়া আছে? 3, তাহলে 3 স্কোয়ার। আর বি এর মান দেওয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার। 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে পেলাম 25। তাহলে ও বি ইকুয়াল টু কত? √25 ইকুয়াল টু হচ্ছে 5। আচ্ছা, তাহলে আমি ব্যাসার্ধ পেলাম কত? 5 সেন্টিমিটার। এটা কোথায় আছে দেখো? এটা হচ্ছে আমাদের গ নাম্বার অপশন। তাহলে আমাদের 9-এর উত্তর হবে গ। এবার আসো আমরা 10 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করি।
10 নম্বরটি হচ্ছে এ বি গ্রেটার দেন সিডি হলে নিচের কোনটি সঠিক? এ বি গ্রেটার দেন সিডি, এ বি যদি সিডি থেকে বড় হয় তাহলে সেটি কী হবে? দেখো সেটি কেন্দ্রের কাছাকাছি চলে যাবে। কেন্দ্রের কাছাকাছি যদি যায় তাহলে এটি যদি আমাদের ই বিন্দু হয়, কেন্দ্র থেকে এ বির দূরত্ব এই কেন্দ্র থেকে সিডির দূরত্বের থেকে কমে যাবে। তাহলে এ বি যদি সিডির থেকে বড় হয় সেক্ষেত্রে কী হবে? এ বি কেন্দ্র থেকে এ বির দূরত্ব আর কেন্দ্র থেকে সিডির দূরত্ব কম হবে। 10 নম্বর দেখো এ বি গ্রেটার দেন সিডি, এটি আমরা কিভাবে পাই? বৃত্তের দুটি অসমান যা যদি হয় তাহলে বৃহত্তর যাটি ক্ষুদ্রতর যা অপেক্ষা কেন্দ্রের অধিক নিকটে অবস্থিত। তাহলে যদি বড় হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি দূরত্বটা কমে যাবে। ও ই লেস দেন ও এফ। তাহলে এই অপশানটি কোথায় আছে? দেখো আমাদের 10 নম্বর অপশন হচ্ছে গ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ। তো এই হচ্ছে আমাদের আজকের যে অবজেক্টিভগুলো। তোমরা 11, 12, 13 এগুলো সরাসরি সূত্র ব্যবহার করে তোমরা করতে পারবে। এখানে দেখো আমি একটু বলে দিচ্ছি। বৃত্তের 11 নম্বর বলেছে পছন্দ মতো কেন্দ্র এবং ব্যাসার্ধ নিয়ে পেন্সিল কম্পাস ব্যবহার করে একটি বৃত্ত আঁকো। বৃত্তের উপর কয়েকটি ব্যাসার্ধ আঁকো, মেপে দেখো সবগুলো দৈর্ঘ্য সমান কিনা। এটি তোমরা চাইলেই করতে পারবে, যে কোনো ব্যাসার্ধ 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যদি বৃত্ত আঁকো, আবার 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে যদি তোমরা একটা বৃত্ত আঁকো, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে যদি তোমরা একটা বৃত্ত আঁকো, তাহলে এই সবগুলো অন্য ব্যাসার্ধগুলো যদি তোমরা মেপে দেখো সবগুলো দেখবা সমান হবে। তাহলে এটা তোমরা চাইলেই করতে পারবে। 12 নম্বর কি বলেছে দেখো। 12 নম্বর বলেছে নিম্ন বর্ণিত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, যদি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধকে যদি আমরা আর বলি তাহলে তার পরিধি কত হবে? পরিধি ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 পাই আর। এই যে দেখো এখানে ব্যাসার্ধ হচ্ছে একবার দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে আর এর জায়গায় আমরা 10 বসাবো, তাহলে একটা ব্যাসার্ধ পরিধি পাওয়া যাবে 2 পাই ইন্টু 10, দ্যাট মিনস 20 পাই। পায়ের মান বসাইলে সেই মানটা আমরা পেতে পারি। আবার যদি আর এর মান বসাই 14 সেন্টিমিটার তাহলে আমরা ক্ষয়ের উত্তরটা পাবো। আর এর মান যদি আমরা বসাই 21 সেন্টিমিটার তাহলে গ এর অ্যান্সারটি পেয়ে যাব। আশা করি তোমরা করতে পারবে। এবার আসো আমরা 13 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করি। আচ্ছা, 13 নম্বর প্রশ্নটি হচ্ছে নিম্ন বর্ণিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেন্টিমিটার। ব্যাসার্ধ হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আর এর জায়গায় আমরা কত বসাবো? পাই ইন্টু 12 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 144 পাই। পায়ের মান 3.1416 বসালে যে মানটি আসবে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। আবার যদি ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া থাকলে সেটি আমরা ব্যাসার্ধ বের করে নিতে পারবো। ব্যাসার্ধ হচ্ছে আমাদের, ব্যাস দেওয়া আছে 34 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 17 সেন্টিমিটার। সেই 17 সেন্টিমিটার আমরা যখন সূত্রে বসাবো পাই ইন্টু 17 স্কোয়ার, তখন আমরা অ্যান্সারটি পেয়ে যাব তার ক্ষেত্রফল। গতে বলেছে যে ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার, তাহলে আমরা সূত্রে আর এর জায়গায় বসাবো কত? 21 সেন্টিমিটার, তাহলে যে মান আসবে সেটি হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সংক্ষিপ্ত এবং এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ভালো করে পড়াশোনা করো। এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো আছে, উদাহরণের যে অঙ্কগুলো, গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো একটু ভালো করে করার চেষ্টা করবে। তো বাসায় ভালো করে পড়াশোনা করো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।